তো নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন আমার পার্টে তোমাদের স্বাগত। এর আগে আমি ডাব্লিউপি প্লাস কেপির তোমার 19টি পার্ট কমপ্লিট করেছি। তো আজকে 20 নম্বর পার্টে তোমাদের স্বাগত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে দেখো বন্ধুরা, এর থেকে আরও ভালো ভালো ভিডিও পাবে। ভিডিও আজকে খুব স্পেশাল ভালো ভালো ক্লাস আছে। তো ক্লাস সব রকমের ক্লাস আছে আজকে তোমার। আর স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, আরও অনেক ধরনের ক্লাস আছে। ক্লাসটি ভালো লাগলে একটি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও, এবং এইভাবে পাশে থেকো। তোমাদের একটি লাইক, একটি সাবস্ক্রাইব একটি চ্যানেলকে বহু দূরে আগিয়ে নিয়ে যাবে। দেখো, আমিও ডাব্লিউপির ক্যান্ডিডেট, আমিও ডাব্লিউপির জন্য পড়াশোনা করি এবং ভিডিও বানাই। তো চলো আর না বকে ক্লাসটি শুরু করা যাক। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। তো বন্ধুরা, চলো আজকের এক নম্বর প্রশ্ন শুরু করা যাক। তো এক নম্বর প্রশ্ন হচ্ছে, ত্রিস্তরী পঞ্চায়েত ব্যবস্থার প্রাথমিক স্তর আর হলো কোনটি? ত্রিস্তরী পঞ্চায়েত ব্যবস্থার প্রাথমিক স্তর হলো কোনটি? আরও একবার বলি, ত্রিস্তরী পঞ্চায়েত ব্যবস্থার প্রাথমিক স্তর হলো কোনটি? তো ত্রিস্তরী পঞ্চায়েত ব্যবস্থার প্রাথমিক স্তর হচ্ছে, এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে। এখানে অপশানগুলো আছে, আমি অপশানগুলো বলছি। তো এখানে 1 নম্বর অপশান আছে গ্রাম পঞ্চায়েত, 2 নম্বর অপশান আছে তোমার জেলা পরিষদ, এবং 3য় নম্বর অপশান আছে পঞ্চায়েত সমিতি, 4র্থ নম্বর অপশান আছে তোমার জেলা সমিতি। তো এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার জেলা পরিষদ হয়ে যাবে। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার জেলা পরিষদ। তো 1 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার জেলা পরিষদ। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবার চলো 2য় নম্বর প্রশ্ন শুরু করি। তো 2য় নম্বর প্রশ্নটি শুরু করার আগে ভালো করে মন দিয়ে শোনো। নিচের কোন সাংবিধানিক সংস্থাটি কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর বন্টন করে? মানে এখানে প্রশ্নটি জানতে চেয়েছে যে নিচের কোন সাংবিধানিক সংস্থাটি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে যে কর, সেই কর বন্টন করে। তো এখানে তোমার অপশান আছে 1 নম্বর অর্থমন্ত্রক, 2 নম্বর অর্থ কমিশন, 3 নম্বর তোমার হচ্ছে পরিকল্পনা কমিশন, 4 নম্বর হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীয় সভা। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার নিচের কোন সাংবিধানিক সংস্থাটি কেন্দ্রীয় ও রাজ্যের মধ্যে কর বন্টন করে। এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার অর্থ কমিশন। যে ভারতবর্ষের যে অর্থ কমিশন, সেই অর্থ কমিশন কেন্দ্রীয় ও রাজ্যের মধ্যে কর বন্টন করে। এবং এই 2য় নম্বর প্রশ্নের অ্যান্সার সমাপ্ত হলো। এবং চলো 3য় নম্বর প্রশ্ন শুরু করি। তো 3য় নম্বর প্রশ্নটি হচ্ছে, ভারতের সাংবিধানিক অনুসারে ভারতের সাংবিধানিক অনুসারে ভারতীয় সংবিধান অনুসারে সম্পত্তির অধিকার হলো, মানে ভারতীয় সংবিধানে যে সম্পত্তির অধিকার, সেই অধিকারগুলি কি কি? তো এখানে 1 নম্বর হচ্ছে তোমার আইনের অধিকার, 2য় নম্বর হচ্ছে মৌলিক অধিকার, 3য় নম্বর হচ্ছে মুক্ত অধিকার, 4র্থ নম্বর হচ্ছে তোমার সার্বজনীন অধিকার। তো এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার আইন অধিকার। আইনের যে অধিকার, সেই অধিকারটি হচ্ছে ভারতীয় সংবিধানে অনুসারে সম্পত্তির অধিকার। 3য় নম্বর প্রশ্ন শেষ। এবং 4র্থ নম্বর প্রশ্ন, চলো 4র্থ নম্বর প্রশ্ন শুরু করি। তো 4র্থ নম্বর প্রশ্নটি ভালো করে মন দিয়ে শুনবে। তো 4র্থ নম্বর প্রশ্নটি হচ্ছে, তোমার 10 টাকার নোটে কতগুলো ভাষা ব্যবহৃত হয়? আরেকবার বলি প্রশ্নটি, 10 টাকার 10 টাকার যে নোট, সেই নোটে তোমার কতগুলো ভাষা ব্যবহৃত হয়? তো এখানে অপশান আছে 2, 7, 10, 15। তো 10 টাকার নোটে মোট ভাষা ব্যবহার করা হয় 15টি ভাষা ব্যবহার করা হয়। এবং পরের প্রশ্ন শুরু করি। চলো 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, পৃথিবীর প্রথম সৌরশক্তি চালিত বিমানবন্দর ভারতের যে রাজ্যে অবস্থিত, সেই রাজ্যটি কোনটি? আরও একবার প্রশ্নটি ঘুরিয়ে রিপিট করছি।
পৃথিবীর প্রথম সৌরশক্তি চালিত যে বিমানবন্দর, মানে সৌরশক্তি মানে সূর্যের শক্তি দ্বারা পরিচালিত বিমানবন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত, সেই বিমানবন্দরটি কোন রাজ্যে আছে? তো ভারতের সৌরচালিত বিমানবন্দর এটি আছে তোমার কেরল রাজ্যে। এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার কেরল রাজ্যে আছে সৌরচালিত বিমানবন্দর। এবং 6 নম্বর প্রশ্নটি চলো শুরু করি। তো 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, সম্প্রতি কোন সংস্থা বিশ্বের সবচেয়ে ভারী রকেট ফ্যালকন হেভির সফল উৎক্ষেপণ করেছিল? আরও একবার বলি প্রশ্নটি, সম্প্রতি কোন সংস্থা বিশ্বের সবচেয়ে ভারী রকেট ফ্যালকন হেভির সফল উৎক্ষেপণ করেছিল? তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে, এখানে অপশানগুলো বলছি, SPACEX, SPACEX, তারপরে বি এরটা হচ্ছে NASA, সি এরটা অপশান হচ্ছে ইসরো, তারপরে ডি এর অপশান হচ্ছে EUROPEN, স্পেস এজেন্সি। তো এই প্রশ্নটি তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার স্পেস, SPACEX, স্পেস, এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো চলো এবার পরের প্রশ্ন শুরু করি। তো পরের প্রশ্নটি হচ্ছে তোমার, নাগা পাহাড়ে ভারতের সঙ্গে কোন দেশের জল বিভাজিকার রূপে কাজ করে? নাগা যে পাহাড়, সে নাগা পাহাড়ে সঙ্গে কোন দেশের জল বিভাজিকা রূপে কাজ করে? তো এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার নাগা যে পাহাড়, সে নাগা পাহাড়ে তোমার ভারতের সঙ্গে যে জল বিভাজিকা রূপে কাজ করে সেটি হচ্ছে, এখানে অপশানগুলো বলছি শোনো, চীন, ভুটান, মায়ানমার আর বাংলাদেশ। তো এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে, নাগা পাহাড়ে ভারতের সঙ্গে যে দেশের জল বিভাজিকা রূপে কাজ করে সেটি হচ্ছে তোমার মায়ানমার। এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার মায়ানমার হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার। তারপরে পরের প্রশ্ন তোমার, সম্প্রতি কলকাতা পুলিশ কমিশন হিসাবে কে নিযুক্ত হন? সম্প্রতি, আরও একবার রিপিট করছি প্রশ্নটি, সম্প্রতি কলকাতা পুলিশের কমিশন হিসাবে কে নিযুক্ত হন? তো এখানে অপশানগুলো আছে, অনুজ শর্মা, দ্বিতীয় নম্বর অপশান আছে সৌমেন মিত্র, তৃতীয় নম্বর অপশান আছে সুরজিৎ কর পুরকায়স্থ, চতুর্থ নম্বর অপশান আছে তোমার প্রসূন মুখার্জি। তো এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার, সম্প্রতি কলকাতা পুলিশের কমিশন হিসাবে নিযুক্ত হলেন অনুজ শর্মা। এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার অনুজ শর্মা। চলো এবার পরের প্রশ্ন শুরু করি। তো পরের প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি তীব্রতম জারক পদার্থ? নিচের কোনটি তীব্রতম জারক পদার্থ? তো এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে 1 নম্বর অপশান F2C2 Br212। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার তোমরা আমাকে ইউটিউবে কমেন্টের মাধ্যমে জানাবে। তারপরে পরের প্রশ্নটি শুরু করি চলো। তো পরের প্রশ্নটি হচ্ছে, ডোলড্রাম হলো কি, মানে ডোলড্রাম এক কী জিনিস সেটা জানতে চেয়েছে। তো এখানে অপশান আছে তোমার, নিম্ন উষ্ণতাযুক্ত অঞ্চল, তারপরে নিম্ন চাপযুক্ত অঞ্চল, তারপরে নিম্ন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, তারপরে নিম্ন আর্দ্রতাযুক্ত অঞ্চল। তো এখানে ডোলড্রাম হলো নিম্ন চাপযুক্ত অঞ্চল। এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে, ডোলড্রাম হলো নিম্ন চাপযুক্ত অঞ্চল। তারপরে
পরের প্রশ্ন, সমাজ সেবার ক্ষেত্রে ম্যাগাসই পুরস্কার প্রদান করেন কে? আরেকবার বলি প্রশ্নটি, সমাজ সেবার ক্ষেত্রে যে ম্যাগাসই পুরস্কার, সেই পুরস্কার প্রবর্তন করেন কে? তো সমাজ সেবার ক্ষেত্রে ম্যাগাসই পুরস্কার প্রবর্তন করেন হচ্ছে ফিলিপিন্স সরকার। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার ফিলিপিন্স সরকার।